আসসালামু আলাইকুম। ভার্চুয়াল স্কুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। নতুন বছরের ২০২৫ সালের নতুন সিলেবাস অনুযায়ী নবম দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞান। তো আমরা এই ভিডিওতে আলোচনা করব প্রথম অধ্যায়। প্রথম অধ্যায় নাম হচ্ছে রসায়নের ধারণা। আমরা পুরো একটা অধ্যায় এক ভিডিওতে অত্যন্ত সহজ এবং সংক্ষিপ্ত পদ্ধতিতে মূল অংশটুকু শুধু আলোচনা করে যাব। তাহলে আমরা শুরু করি। এটা হচ্ছে আমাদের প্রথম অংশ, মানে অর্থাৎ পার্ট ১, ১.১ রসায়নের পরিস্থিতি। তো এটা তোমরা নিজেরা পড়লে জানতে পারবে। তবু আমি কয়েকটা পয়েন্ট দেখাই দিতেছি। এই যে এখানে একটু কথা বলা আছে, এখানে বলা আছে যে কয়েকটা শব্দ। একটা হচ্ছে যে ৩৫০০ খ্রিস্টপূর্বে। ৩৫০০ খ্রিস্টপূর্বে মানুষ কি করছিল? কপার এবং টিন। এই দুইটা শব্দ আমরা মনে রাখবো। কপার এবং টিন এবং ৩৫ শব্দ। তো কপার এবং টিন ধাতু গলিয়ে মানুষ কি করছিল? দুইটি তলকে একত্র করে তারা মিশ্রণকে ঠান্ডা করে তৈরি করছিলেন প্রথম সংকর ধাতু। সংকর ধাতুর নাম হচ্ছে ব্রোঞ্জ। তো এখন আমরা দেখবো যে সংকর ধাতু কাকে বলে সেটাও পেয়ে গেলাম। ৩৫০০ খ্রিস্টপূর্ব সেটাও পেয়ে গেলাম। এবং এই ব্রোঞ্জ তৈরি করে কপার এবং টিন এই দুইটা জিনিস আমরা পেয়ে গেলাম। এই ব্রোঞ্জ দিয়ে মানুষ কি করতো সেটা এখানে বলা আছে, খুব সুন্দরভাবে বলা আছে। মানুষ এই ব্রোঞ্জ দিয়ে অস্ত্র তৈরি করতো, পশু শিকার করতো, কৃষিকাজ, জ্বালানি, এই কথাগুলো আমরা মনে রাখবো আর কি। জাস্ট ব্রোঞ্জ দিয়ে আমরা কি করতাম তখন। আমরা পরের অংশটুকু দেখবো, অর্থাৎ পরের পৃষ্ঠায় একটা গুরুত্বপূর্ণ কথা এখানে বলা আছে যে এই যে আমরা দেখবো যে ৩৮০ খ্রিস্টপূর্বাব্দ, অর্থাৎ যিশুর জন্মের ৩৮০ খ্রিস্টাব্দে মানুষ তখনকার বিজ্ঞানীরা আমরা দেখবো, তখন ওই বিজ্ঞানীর নাম ছিল আমাদের ডেমোক্রিটাস, গ্রিক দার্শনিক। তিনি কি ছিলেন? দার্শনিক। কোন দেশের? গ্রিক দেশের। কত সালের ঘটনা? খ্রিস্টের জন্মের ৩৮০ সালের ঘটনা। হ্যাঁ, তিনি সর্বপ্রথম কি দিছিলেন? তিনি নাম দিছিলেন, পরমাণুর নাম দিছিলেন অ্যাটম। আর এই যে এখানে কতগুলো তথ্য আছে, তার মধ্যে অ্যাটম, অ্যাটম শব্দের অর্থ কি? অবিভাজ্য। আসলে তিনি কেন এরকম একটা নাম দিছেন তোমরা এটা পড়লে বুঝতে পারো। এখানে আছে, তার ধারণা ছিল যে যেটাকে অ্যাটম দিছে সেটাকে আর ভাঙা যাবে না, বিভাজন করা যাবে না, তাই নাম দিছে অবিভাজ্যতা বা অ্যাটম। অ্যাটমটা আবার কি শব্দ? গ্রিক শব্দ। তো অবশ্যই তার এই তথ্য বেশিক্ষণ থাকে নাই, কারণ অন্যান্য বিজ্ঞানীরা তার সাথে দ্বিমত পোষণ করছিলেন, সেটা তোমরা এখানে পাইবে। এখন এরপর অংশ আমরা পাইবো যে কেমিস্ট্রি শব্দের উৎপত্তি। এখানে ইম্পর্টেন্ট অংশটুকু আমি একটু হাইলাইট করে দেই যে আসলে কেমিস্ট্রি শব্দটা কোত্থেকে আসছে। হ্যাঁ, কেমিস্ট্রি শব্দটা আসছে আমাদের এখানে বলছে মধ্যযুগে আলকেমি চর্চা থেকে। তো আলকেমি থেকে কেমিস্ট্রি শব্দ আসলো, কিন্তু আলকেমি আর কেমিস্ট্রি এক না, এই কথা কিন্তু এখানে বলা আছে। তো আমরা এটা জেনে নিলাম আর কি। হ্যাঁ, আলকেমিটা আসলে কি? আলকেমিটা ছিল যে আলকিমিয়া শব্দ থেকে আসছে। এখানে কথাও বলা আছে যে আলকিমিয়া শব্দ থেকে আসছে। হ্যাঁ, তখন মূলত কিভাবে স্বর্ণ তৈরি করা যায়, কিভাবে মানুষের যৌবন বেশি দিন ধরে রাখা যায়, কিংবা কিভাবে বেশি হায়াত, মানে বেশি বেঁচে থাকা যায়, এই ধরনের একটা চর্চা, যেটা বর্তমান যুগে বিজ্ঞান অবান্তর একটা ব্যাপার আর কি। তো ওই ধরনের চর্চাকে বলা হয়তো আলকিমিয়া। আসলে এই আলকিমিয়া থেকে যে আলকেমি আসছে, আলকেমির কোনো আসলে কোনো ফ্রুট নাই, ফসল নাই। তবে সেখান থেকে কিন্তু আধুনিক রসায়নের উৎপত্তি হয়েছে, অর্থাৎ আধুনিক কেমিস্ট্রি শব্দটির উৎপত্তি হয়েছে। তো এই কথাগুলো এখানে বলা আছে। এখন আমরা যে আলকেমিস্টের কথা বলি, এখন হলো আলকেমিস্ট মধ্যে একজন হচ্ছে জাবের ইবনে হাইয়ান। আমরা তার নামটা এখানে খুব সুন্দর করে মনে রাখার চেষ্টা করবো শর্টের জন্য। তিনি মূলত মানে একেবারে আহ, সর্বপ্রথম একটা মানে ল্যাবরেটরি তৈরি করছিলেন। তার আগে আসলে এই ধরনের ল্যাবরেটরি বলতে কোনো কিছু ছিল না পরিকল্পিত ভাবে। আলকেমিস্ট জাবির ইবনে হাইয়ান, তাই তাকে আধুনিক কেমিস্ট্রির জনকও বলা হয়। কারণ তিনি সর্বপ্রথম বিজ্ঞান ভিত্তিক আসলে গবেষণা শুরু করছিলেন। এখন দেখো, তোমাদের এই পর্যায়ে তোমাদের বইয়ের মধ্যে খুব সুন্দর একটা সংজ্ঞা দিয়েছে, তোমরা এই সংজ্ঞাটা মুখস্থ করে নিবা, কাজে লাগবে। বলছে যে বিজ্ঞানের যেই শাখায় পদার্থের গঠন, পদার্থের ধর্ম, পদার্থের পরস্পর রূপান্তর ইত্যাদি নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হয় রসায়ন। তা আমরা এই সংজ্ঞাটা খুব গুছানো, এই জন্য তোমরা এটা চেষ্টা করবে এটা হুবহু মুখস্থ করার জন্য। অবশ্যই তোমরা নিজের মতো করে বললে হয়ে যাবে। এখন দেখো, আমাদের বাস্তব জীবনের কয়েকটা ঘটনাকে রসায়ন কিভাবে ব্যাখ্যা করে। আসলে এখানে ২টা-৩টা ঘটনা দিয়ে তুমি তোমার আশেপাশের সমস্ত ঘটনাকে ব্যাখ্যা করতে পারবে। মানে প্রত্যেকটা ঘটনার ভিতরে যে রসায়ন জড়িত আছে সেটা বোঝানোর জন্যই মূলত আসলে তোমাকে এই অংশটুকু দেওয়া হয়েছে। প্রথমে একটা বলা আছে কাঁচা আম টক, কিন্তু ফাঁকলে কি হয়ে যায়? মিষ্টি। আরেকটা বলছে কেরোসিন প্রাকৃতিক গ্যাস এবং মোম যদি দহন হয়, মানে এগুলোকে যদি পোড়ায় তখন কি ঘটে, বা এটার সাথে রসায়ন কিভাবে জড়িত। আরো বলা আছে যখন আমাদের ফ্যাট অ্যাসিডিটি হয়, যেটাকে আমরা গ্যাস্ট্রাইটিস বলি, তখন কেন আমরা অ্যান্টাসিড জাতীয় ওষুধ খাই বা গ্যাস্ট্রাইটিস এর ওষুধ খাই, এটা কিভাবে কাজ করে। তো ব্যাপারটা অসাধারণভাবে রসায়ন বিজ্ঞানের দৃষ্টিতে ব্যাখ্যা করা যাইতেছে, এখানে ব্যাখ্যাগুলো দেওয়া আছে। তো এই ব্যাখ্যাগুলো তো তোমরা পড়লে বুঝবে। তা আমি আমার মতো করে দিতেছি।
যেন ব্যাপারটা বইয়ের ভাষা আছে আমাদের মানুষের ভাষাটা আরেকটু ভিন্ন হয়ে যায়। যেমন কাঁচা আম টক কিন্তু ফাঁকলে মিষ্টি, এই হলো কাঁচা আম, এই হচ্ছে ফাঁকলি। শুধু মিষ্টির কথাই বলবো না, আমি একটু বাড়াই বলি। দেখো কাঁচা আমগুলা কিন্তু সবুজ দেখা যাইতেছে, আর ফাঁকা আমগুলা কিন্তু রঙিন বা হলুদ দেখা যাইতেছে। মূলত এই যে সবুজ রং এবং হলুদ রং, রঙও একটা রাসায়নিক পদার্থ। তাহলে কি হয়ে গেল, এখানে ছিল এক ধরনের রাসায়নিক পদার্থ কাঁচা আমে, আবার ফাঁকসার হয়ে গেছে আরেক ধরনের রাসায়নিক পদার্থ। তার মানে এই কাঁচা আমে যেই রঙের কারণে, সরি, যেই কেমিক্যালের কারণে কাঁচা রংটা ছিল, সেই কেমিক্যালটা এখন আর নাই, সেটা চেঞ্জ হয়ে গিয়ে আরেকটা কেমিক্যাল হয়ে গেছে, যার কারণে রংটা কি হয়ে গেছে, হলুদ হয়ে গেছে। তার মানে এখানে দুই ধরনের রাসায়নিক পদার্থ, তার মানে এক ধরনের রাসায়নিক পদার্থ থেকে আরেক ধরনের রাসায়নিক পদার্থ তৈরি হয়েছে। তার মানে এখানে একটা রাসায়নিক বিক্রিয়া করছে। তার মানে ব্যাপারটা হচ্ছে রসায়নের। আই মিন ক্লিয়ার? এবার দেখো কাঁচা আমে থাকে অ্যাসিড, যার কারণে আমরা টক লাগে, ফাঁকা আমে থাকে সুক্রোজ বা সুগার, সুগার যেটাই আমরা বলি না কেন, যার কারণে মিষ্টি লাগে। মূলত এখানে অ্যাসিড গুলো একটা রাসায়নিক পদার্থ, ওইখানে সুক্রোজ, গ্লুকোজ, সুগার এগুলো হচ্ছে রাসায়নিক পদার্থ। তো এখানে রাসায়নিক পদার্থ গুলা কি গেছে, চেঞ্জ হয়ে আরেক ধরনের রাসায়নিক পদার্থ হয়ে গেছে। তার মানে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে কিন্তু এই টক থেকে মিষ্টি হয়ে গেছে, এগুলো সবুজ থেকে হলুদ হয়ে গেছে। পরেরগুলো এখন আমরা নিজেরাই ব্যাখ্যা করতে পারবো। যেমন এই কেরোসিন, প্রাকৃতিক গ্যাস, মোম এগুলাকে ফোড়াইলে কি হয়, এগুলা পোড়াইলে আমরা শক্তি পাই, তাপ পাই, আলো পাই, সাথে সাথে নতুন পদার্থ, বিভিন্ন গ্যাসীয় পদার্থ উৎপন্ন হয়ে যায়, যেমন পানি এবং কার্বন ডাইঅক্সাইড। তো এখানে একটা রাসায়নিক বিক্রিয়া ঘটে, অর্থাৎ প্রতিদিন দৈনন্দিন জীবনে আমাদেরকে এই রাসায়নিক বিক্রিয়াগুলো ঘটাইতে হয়। এই কথা এখানে বলছে। যদি আমাদের অ্যাসিডিটি হয়, তাহলে কিন্তু আমরা এই ধরনের অ্যান্টাসিড জাতীয় ওষুধ খাই। তাহলে সেখানেও কিন্তু রাসায়নিক বিক্রিয়া, কিভাবে রাসায়নিক বিক্রিয়া, বইয়ের শুদ্ধকরী ব্যাখ্যা দেওয়া আছে। অ্যাসিডিটি মানে হচ্ছে ফ্যাটে মূলত অ্যাসিড হয়, আর এগুলো মূলত হলো কি ক্ষার। তাহলে অ্যাসিড ক্ষারের সাথে একটা বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে। তার মানে আমরা এই ওষুধটা খেলে আমাদের পাকস্থলীতে কি হয়, রাসায়নিক বিক্রিয়া হয়। তো এই জিনিসগুলো বুঝাইছে যে দৈনন্দিন জীবনের সাথে রসায়ন ওতপ্রোত জড়িত, এটাই বুঝাইছে। তার মধ্যে পরবর্তী পার্ট হচ্ছে পার্ট 1.2, রসায়নের পরিধি বা ক্ষেত্রসমূহ। আসলে রসায়নটা আমরা কোথায় কোথায় ব্যবহার করি, কোথায় কোথায় রসায়ন আছে, কোথায় কোথায় নাই। তো তুমি এগুলা পড়লে দেখবা যে রসায়ন নাই এমন কোনো জায়গায় নাই, সব জায়গায় রসায়ন আছে। তুমি নিজের মতো করে পড়বা, এই অংশে আলোচনা করতেছি না। এই অংশ মধ্যে দেখো, মানে মানে তুমি যে পরীক্ষার জন্য লেখো, তুমি কয়েকটা পয়েন্ট তোমার মাথায় আসতে হবে না, এই কয়েকটা পয়েন্ট ধরে ধরাই দেই। তো এই দুইটা তিনটা পয়েন্ট এখানে আছে, তুমি চাইলে এই দুইটা তিনটা পয়েন্টের ভিত্তিতে তুমি কয়েকশো পয়েন্টও তৈরি করতে পারো। যেমন আমরা যে জামা কাপড় পরি, ফেস দিয়ে দাঁত পরিষ্কার করি, চুল আশ্রয়, কসমেটিক্স ব্যবহার করি, এগুলো আসলে রসায়নের অবদান। এই কথা এখানে স্পেসিফিক ভাবে বলছে কয়েকটা কথা। এছাড়া আরো বলা আছে পরিষ্কারের কাজে সাবান ব্যবহার করি, টয়লেট ক্লিনার ব্যবহার করি, জীবন রক্ষার জন্য যে ওষুধ ব্যবহার করি, এগুলো কিন্তু রসায়নের অবদান। এছাড়া ফসল ফলানোর জন্য যে সার দেয়, কীটনাশক দেয়, পেট্রোল ডিজেল চালায় শিল্প কারখানায়, এগুলা সবই রসায়নের কথা বলছে। অর্থাৎ শিল্প, কৃষি, তারপরে দৈনন্দিন জীবন, মৌলিক চাহিদা, সব জায়গাতে রসায়ন আছে, এটাই বুঝাইতে চাইছে আর কি এখানে। হ্যাঁ, ব্যাপারটা এমনই। তো এটা তো আমরা বুঝি, জামা কাপড়ের কথা বলছে। আমি আরেকটু বলি দেই, টুথপেস্ট, তারপর হচ্ছে এই চিরুনি, চুল আঁচড়াইতেছি, চিরুনিও রাসায়নিক পদার্থ, রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে তৈরি করছে। কসমেটিক্স গুলো রাসায়নিক পদার্থ, রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে তৈরি করছে। এই কথা এখানে বলছে আর কি। হ্যাঁ, পরিষ্কারের কাজে যে সাবান, সাবান একটা রাসায়নিক পদার্থ, রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে আমরা পরিষ্কার হই। হ্যাঁ, অর্থাৎ রসায়নিক পরিধি সব জায়গায় আছে। টয়লেট ক্লিনার রাসায়নিক পদার্থ আবার রাসায়নিক বিক্রিয়া করে। তো এগুলার ক্ষেত্রেও খুব সুন্দর ব্যাখ্যা আছে বিজ্ঞানের, যে কিভাবে সে পরিষ্কারটা করে। মূলত এই ধরনের টয়লেট ক্লিনারে ২ টা উপাদান থাকে। একটা জীবাণুকে ধ্বংস করে, আরেকটা এটাকে কি করে, ময়লাটাকে পরিষ্কার করে দেয়। এগুলা সব রসায়ন শিল্পে পরিকল্পিতভাবে বানানো হইছে, বুঝছো? জীবন রক্ষার ওষুধ, এটা তো আরো বেশি পরিকল্পনা করি, আরো বেশি পরিকল্পিতভাবে তৈরি করা হয়েছে, এটাও আমরা জানি। তো আমাদের খাদ্যের চাহিদার জন্য আমরা কি করি, জমিতে সার দেই এবং কীটনাশক দেই, সবই রসায়নের অবদান। অর্থাৎ রসায়নের পরিধি এত বিশাল, এটাই বুঝাইছে এখানে। তো রসায়নের পরিধি নিয়ে যদি তোমাকে এখন আলোচনা করতে বলে, তাহলে তুমি কতগুলা টপিকস খুঁজে পেয়ে গেছো। অর্থাৎ তুমি দেখবে যে রসায়নের পরিধি তুমি লিখতে গেলে, তোমার যেটা ৪ নাম্বারের প্রশ্ন দেয়, তাহলে তুমি ৪ নাম্বারের জন্য লিখতে গেলে তুমি অন্তত ২-৩ পৃষ্ঠা লেখার মতো উপকরণ তুমি পেয়ে গেছো, যে আসলে কোথায় কোথায় রসায়ন আছে, রসায়নের পরিধিটা কোথায় কোথায় ব্যবহার করা হইতেছে। এখন আমাদের আশেপাশে আরো কিছু বস্তুর মধ্যে রসায়ন দেখাইছে, যেমন এখানে দেখাইছে যে বায়ু, তো বাতাসও কিন্তু একটা রাসায়নিক পদার্থ, ঠিক আছে? আবার খাবারের পানি, সেটাও একটা রাসায়নিক পদার্থ। আবার হচ্ছে সার, সেটাও একটা রাসায়নিক পদার্থ। কিভাবে সেটা এখানে দেখাই দিছে, আলোচনা হইছে। এই আলোচনাটুকু তোমরা পড়লেই বুঝবে। যে বায়ুর মধ্যে বিভিন্ন ধরনের আ অ গ্যাস থাকে, আর সবগুলা গ্যাসের রাসায়নিক পদার্থ। এবং খাবারের পানির মধ্যে এখানে বলা আছে হাইড্রোজেন, অক্সিজেন থাকে। হাইড্রোজেন, অক্সিজেন বিক্রিয়া করে পানি তৈরি করে, এটা একটা রাসায়নিক পদার্থ।
সারের মধ্যে বলছে নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন, ফসফরাস এগুলা থাকে। এগুলো আবার উদ্ভিদের জন্য প্রয়োজন হয়। আমরা যে লেখার জন্য কাগজ কিংবা বই ছাপানোর জন্য কাগজ ব্যবহার করি, সেই কাগজে একটা রাসায়নিক কারণ এটা তৈরি করা হয়েছে সেলুলোজ দিয়ে। ঠিক আছে? আর এই কাগজের উপরে আমাদের আধুনিক সভ্যতা, আধুনিক বিশ্ব নির্ভরশীল বা আধুনিক সভ্যতা গড়ছে কাগজের উপর নির্ভর করে। ঠিক আছে? আর এই কাগজটা তৈরি করছে রসায়ন। সুতরাং রসায়নের পরিধি অনেক বিশাল। এই কথা বোঝানোর জন্য এতগুলো আলোচনা করা হয়েছে। তা আমরা পরবর্তী পাঠে চলে যাব। পরবর্তী পাঠ হচ্ছে 1.3। ঠিক আছে? রসায়ন বিজ্ঞানের সাথে অন্যান্য বিজ্ঞানের সম্পর্ক। দেখো, রসায়নের সাথে মূলত জীববিজ্ঞানের সম্পর্ক আছে, পদার্থবিজ্ঞানের সম্পর্ক আছে এবং গণিতের সম্পর্ক আছে। তো এখানে দেখো, জীববিজ্ঞান, রসায়ন বিজ্ঞানের সাথে জীববিজ্ঞানের সম্পর্ক। আমরা সার কীটনাশকের কথা তো জানছি, এরপর আমরা টিস্যু কালচারের কথা জানছি, তারপরে এই যে খাদ্য উৎপাদনের জন্য, খাদ্য উৎপাদন বাড়ানোর জন্য, গুণগত মান বাড়ানোর জন্য সব ক্ষেত্রেই কিন্তু রসায়ন জীববিজ্ঞানকে হেল্প করে যাইতেছে। একেবারে আমরা যদি পদার্থবিজ্ঞানের কথা বলি, রসায়ন বিজ্ঞান যেভাবে পদার্থবিজ্ঞানকে সহযোগিতা করতেছে, ঠিক পদার্থবিজ্ঞানের সহযোগিতা নিয়ে কিন্তু রসায়নের গবেষণাগুলা সামনে আগায় যাইতেছে। সুতরাং পদার্থবিজ্ঞানের সাথে রসায়ন বিজ্ঞানের একটা গুড রিলেশনশিপ আছে, যেটা এখানে মধ্যে আলোচনা আছে, তোমরা পড়লে বুঝবা। আর গণিতের সাথে তো সম্পর্ক আছে। আসলে গণিত তো আলাদা কোনো বিজ্ঞান নয়, বরং বিজ্ঞানের হিসাব নিকাশের সাথে গণিত নামে একটা শাখা তৈরি করা হয়ে গেছে। তো গণিত আমাদেরকে কি করে? রসায়নের অসংখ্য জটিল সমস্যার সমাধান সহজে খুঁজে বের করতে গণিত আমাদেরকে হেল্প করে। অথবা আমরা আমাদের রসায়নের এই জটিল সমস্যার সমাধানের জন্যই আমরা গণিত নামক একটা শাখা তৈরি করছি। ওকে? এ হচ্ছে রসায়ন বিজ্ঞানের সাথে বিভিন্ন বিজ্ঞানের সম্পর্ক। এখন আমরা জানবো রসায়ন পাঠের গুরুত্ব। রসায়ন কেন পাঠ করাটা জরুরি? আসলে এতক্ষণ পর্যন্ত আমরা যে রসায়নের পরিধি জানলাম, যে জীবনের সব ক্ষেত্রে রসায়ন আছে। আমরা রসায়নের অবদান জানলাম, যে রসায়ন আমাদের জন্য কি, কি করে। এগুলোই তো রসায়ন পাঠের গুরুত্ব। তবুও একটু গুছাই আমরা বলার জন্য আমি কতগুলা পয়েন্ট তোমাদেরকে হাইলাইটস করে দেখাইতেছি। যেমন এখানে বলা আছে টয়লেট ক্লিনার। হ্যাঁ? তো টয়লেট ক্লিনার দিয়ে যে আমরা পরিষ্কার করব। তারপরে সুগন্ধি সাবান দিয়ে যে আমরা গোসল করব। তারপর আমরা শিক্ষক যে বোর্ডে লেখে মার্কার বা চক দিয়ে, কিংবা আমরা যে পেস্ট, ব্রাশ, বিস্কুট, টয়লেট ক্লিনার, সাবান, শ্যাম্পু, লোশন সবকিছু যে করি, রসায়ন দিয়ে করি। এগুলো তো আমরা দেখলাম যে রসায়নের আমাদের এক্ষেত্রে উপকার করতেছে। তাহলে আমাদের পাঠ করার গুরুত্বটা কি? আরো এখানে ব্যাপার আছে যে আমরা কীটনাশক, তারপরে প্রিজারভেটিভ, রাসায়নিক সার এগুলোর কথা এতক্ষণ ধরে আমরা জানলাম। তো আসলে রসায়নটা তুমি খুব ভালো করে বুঝলেই তুমি কিন্তু এগুলা তৈরি করতে পারতেছো। রসায়নটা ভালো করে বুঝলেই কিন্তু এগুলার মান উন্নয়ন করতে পারতেছো। রসায়নটা ভালো করে পাঠ করলে কিন্তু এগুলাকে তুমি ডেভেলপ করতে পারবা। এবং আরো কতগুলা গুরুত্বপূর্ণ কথা বলা আছে। খাদ্য সংরক্ষণ করে আমরা যে ভিনেগার দিয়ে, এগুলা রসায়নের অবদান। কিন্তু রসায়ন পাঠটা কেন করব? আসলে এই যে ভিনেগারটা কিভাবে আমাদের খাবারটাকে সংরক্ষণ করছে সেটা আমরা জানলাম, বুঝলাম। ভিনেগার বানালাম, সবকিছু করলাম। কিন্তু এই প্রক্রিয়াটা আমরা জানলে বুঝবো যে ভিনেগারটা আসলে কতদিন খাবারটাকে সংরক্ষণ করতে পারবে। কি পরিমাণ ভিনেগার খাবারকে কিভাবে সংরক্ষণ করে, সেটা বা আমাদের বা কি ক্ষতি করবে, সেটার সাইড এফেক্টে আমাদের আসলে কি, এই কথাগুলা বলা আছে। তো আমাদের কলেরা, টাইফয়েড, যক্ষ্মা ইত্যাদি এই যে মানে চিকিৎসা, এক্ষেত্রে রসায়ন তো আমরা ব্যবহার করছি। শিল্প কারখানা, যানবাহন, মানুষের ব্যবহার্য সামগ্রী, এগুলা তো আমরা রসায়ন ব্যবহার করছি। কিন্তু এই যে রসায়নে এত কিছু করতে গিয়ে, মানুষকে এত সুবিধা দিতে গিয়ে, এবং মানুষের এত আরাম-আয়েশ, এত জীবন উন্নত করতে গিয়ে কিন্তু রসায়ন কিছু খারাপ ব্যবহারও করে নিছে। সেগুলো হচ্ছে যে, এই যে সে কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড, সালফার ডাই অক্সাইড, তারপরে বিভিন্ন হেভি মেটাল বা ভারী ধাতু যেমন ফারদ, লেড, আর্সেনিক, কোবাল্ট, হ্যাঁ? এগুলা দিয়ে কিন্তু পরিবেশ দূষিত হয়ে যাইতেছে। একেবারে বায়ু দূষণ, পানি দূষণ, শব্দ দূষণ, হ্যাঁ? মাটি দূষণ সব হইতেছে। এগুলা কিন্তু আমাদের আবার ফুড চেইনে প্রবেশ করতেছে। মাছের শরীরে যাইতেছে, গাছে যাইতেছে, ফুল ফলে যাইতেছে। সেগুলা কিন্তু আমরা খাওয়ার কারণে আবার আমাদের শরীরে আসতেছে। আসার পরে আমরা কি করতেছি? আমরা কিন্তু ধ্বংস হয়ে যাইতেছি। মানব সভ্যতা ধ্বংস হয়ে যাইতেছে। একইভাবে আমরা ক্ষতিকর পোকামাকড় ধ্বংস করতে যাই, কিন্তু আমরা উপকারী পোকামাকড়ও ধ্বংস করে দিছি। সেই কীটনাশকগুলা কিন্তু আমার মাটিতে, পানিতে, মাছে গাছপালাতে গেছে। তার মানে আসলে রসায়ন পাঠ করার গুরুত্বটা বোঝানো এইজন্য যে রসায়ন পাঠ করলে তুমি বুঝবা যে রসায়নের যেমন উপকারী দিক আছে, তেমনি রসায়নের মারাত্মক ক্ষতিকর দিকও আছে। এটা হচ্ছে ১ম গুরুত্ব। ২য় গুরুত্ব হলো কি, তাহলে উপকারী দিকগুলাই কিভাবে সহজে উপকারে লাগানো যায়, এবং ক্ষতিকর দিকগুলাই কিভাবে ক্ষতি কমানো যায়, কিভাবে ক্ষতি থেকে বের হয়ে আসা যায়। এগুলার জন্যেই মূলত আমাদের দরকার কি, রসায়ন পাঠ করা। তো রসায়ন পাঠ করা কেন জরুরি? আশা করি তোমরা
তো অন্তত ১.৫ ২ পৃষ্ঠা ৩ পৃষ্ঠা পর্যন্ত তোমরা লিখতে পারবা কিংবা বলতে পারবা। ঠিক আছে? এছাড়া বই আছে, বইয়ের অংশটুকু তোমরা পড়তে পারো। ওকে। এখন আমরা রসায়ন অনুসন্ধান বা গবেষণা প্রক্রিয়া। এখানে খুব সুন্দর করে বলা আছে যে যত ধরনের বিজ্ঞানে আসছে, যত ধরনের জ্ঞান আসছে মানব কল্যাণের জন্য আসছে। কোনটা মানুষের ক্ষতি করার জন্য আসে নাই। তো রসায়ন বিজ্ঞানও মানব কল্যাণের জন্য আসছে। এখন আসলেই বিজ্ঞানটা কি? খুব সুন্দর একটা সংজ্ঞা দিছে। সংজ্ঞাটা খুবই গোছানো, তোমরা চাইলে এটা খুব সুন্দর করে মুখস্থ করে নিতে পারো। যে পরীক্ষা-নিরীক্ষা পদ্ধতিগত ভাবে ও সুসংবদ্ধ জ্ঞান অর্জনই হচ্ছে বিজ্ঞান। আচ্ছা, এখন বিজ্ঞান। এখন আমরা গবেষণাটা কি? পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে কোনো কিছু জানার চেষ্টাটাকে বলা হয়েছে কি? গবেষণা। আর যিনি গবেষণা করেন বা অনুসন্ধান করেন তিনি হলেন বিজ্ঞানী। এখন বিজ্ঞানীরা কি আমাদের মতো মানুষ নাকি তারা ভিন্ন কোনো মানুষ? বলতেছে বিজ্ঞানীরা আসলে আমাদের মতই মানুষ। ওরা যেভাবে চেষ্টা করে বিজ্ঞানী হইছে, চাইলে আমি তুমি আমরাও বিজ্ঞানী হইতে পারবো। এখন বলতে পারো যে আমি হইলাম না কেন? আসলে আমি একজন বিজ্ঞানী, তুমি একজন বিজ্ঞানী। হ্যাঁ? হয়তো আমরা ওইভাবে স্বীকৃতি পাই নাই। হয়তো আমাদের গবেষণাটা হয়তো আমাদের মানে রেজাল্টটা ছোট। এটা মানুষের মনে দাগ কাটে নাই। হয়তো এটা আমাদের মতো অনেকে নিজেই পারে। ব্যাপারটা সহজ। আসলে আমি তুমি আমরা সবাই বিজ্ঞানী। কখনো না কখনো কোনো না কোনো সমস্যা আমরা সমাধান করছি। তবে সেটা যদি হয় বৈজ্ঞানিক প্রক্রিয়ার মাধ্যমে তাইলে কেবল তুমি একজন গবেষক বা বিজ্ঞানী। তো এখানে এই কথা বলা আছে যে আমরা সহজ একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলবো। ধরা যাক যে গবেষণাপত্রে এখানে বলা আছে ক্যালসিয়াম অক্সাইড পানিতে দ্রবীভূত হলে তাপ নির্গত হয়। এখন আমাদেরকে খুঁজে বের করতে হবে যে কি পরিমাণ ক্যালসিয়াম অক্সাইড দিলে কি পরিমাণ তাপ উৎপন্ন হয়। আমরা এটার একটা ফলাফল বা ডেটা তৈরি করব। সেই ফলাফল বা ডেটা থেকে আমরা একটা সিদ্ধান্ত নিব। এমন কি প্রক্রিয়া করা যাইতে পারে সেটা এখানে খুব সুন্দর করে বলা আছে। তো তুমি পড়লে বুঝবে আমি এখানে তোমার সময়টা নষ্ট করতেছি না। হ্যাঁ? তো আমরা খুব সংক্ষিপ্তভাবে বলবো, দেখো, প্রথমত হলো তুমি যন্ত্রপাতিগুলো কিভাবে সেট করা সেটা সেট করাটা তুমি এখানে পড়ে নিবা। এখন ধরো সেট করার পর আমরা কাজ শুরু করলাম। প্রথম আমরা কি করলাম? এখানে যে পানি নিলাম, পানির তাপমাত্রা মাপে দেখলাম যে 25°C। সেই পানিতে আমরা এখনো কোনো ধরনের ক্যালসিয়াম অক্সাইড দেই নাই। তার মানে হচ্ছে এটা পানির তাপমাত্রা বা সাধারণ তাপমাত্রা বা যেটাকে আমরা রুম টেম্পারেচার বলতে পারি, যেটা 25°C। ওকে, ফাইন। এখন আমরা কি করব? আমরা তো থার্মোমিটার দিয়ে সেট করেছি। তুমি তো পড়ছো এটা আসলে কিভাবে এটা সেট করা হইছে। আমি আর সময় নষ্ট করলাম না। এখন আমি ১ম এ গেলাম ৫ গ্রাম ক্যালসিয়াম অক্সাইড দিয়ে নাড়াচাড়া করলাম। তাহলে তাপমাত্রা 25 ডিগ্রি থেকে নেমে আসলো কত? ২০ ডিগ্রিতে। এখন আরো ৫ গ্রাম দিলাম। মোট ১০ গ্রাম করলাম। তাইলে তাপমাত্রা নেমে এলো এবার ২০ ডিগ্রি থেকে ১৫ ডিগ্রিতে। আরো আমি ৫ গ্রাম অর্থাৎ মোট ১৫ গ্রাম যখন দ্রবীভূত হয়ে গেল, তাপমাত্রা হয়ে গেল কত? 10°C। তাহলে আমি কি দেখলাম? যে প্রতি ৫ গ্রাম ক্যালসিয়াম অক্সাইডের কারণে তাপমাত্রা ৫°C কমে যাইতেছে। এই তো পেয়ে গেছি। এখন আমি তো আর বাকিগুলা পরীক্ষা-নিরীক্ষা না করে আমি এখন অঙ্ক করেই বলে দিতে পারবো যে ১ কেজি ক্যালসিয়াম অক্সাইডের জন্য তাপমাত্রা কত কমবে কিংবা ১ গ্রাম ক্যালসিয়াম অক্সাইডের জন্য কত কমবে। জি, এটাই হচ্ছে বিজ্ঞান। আমি গবেষণা করে রেজাল্ট বের করে নিছি। এবার তুমি পরবর্তী কাজ করার আগে দিয়ে কি করতে পারবা? তুমি আমার ডাটা বা ফলাফলটা ব্যবহার করতে পারবা। ওকে, হয়ে গেল না ব্যাপারটা? অসাধারণ ছিল ব্যাপারটা। এবার দেখো, বলা আছে যে এই কথাগুলো এখানে বলছে। এখন আমরা যে গবেষণাটা করলাম বা একটু আগে যে আমরা ফলাফলটা বের করলাম, আসলে এখানে কিন্তু কতগুলা প্রক্রিয়ার মধ্য দিয়ে তোমাকে যেতে হবে। আর এই প্রক্রিয়ার মধ্য দিয়ে তুমি যেকোনো সমস্যার সমাধান করো না কেন, তাহলে তুমি একজন গবেষক, তুমি একজন সায়েন্টিস্ট যদি তুমি ফলাফল পাও। আমরা আসলে কি করছি দেখো, আমরা প্রথমত একটা বিষয়বস্তু নির্ধারণ করছি, যেটাকে সমস্যার নির্বাচন করা বলা যায় বা বিষয়বস্তু নির্ধারণ করা যায়। আমরা বিষয়বস্তুটা কি নির্ধারণ করছি যে ক্যালসিয়াম অক্সাইড পানিতে দ্রবীভূত হলে তাপমাত্রার কি ধরনের পরিবর্তন হয়। এটা আমরা গবেষণা করি, এটা হলো বিষয়বস্তু। এবার আমরা কি করছি? এটা জানার জন্য আমরা আগে কি করতে হবে? ইন্টারনেট থেকে, বই থেকে, টিচারদের থেকে বা আমাদের সহকর্মী, সহপাঠী, কলিগদের থেকে আমরা কি করব? যতটুকু সম্ভব আমরা তথ্য তাদের থেকে আমরা নিবো। হ্যাঁ? নিয়ে আমরা এই বিষয় সম্বন্ধে মানে এই বিষয় সম্বন্ধে আমরা একটু জ্ঞান অর্জন করব। তারপরেই আমরা চলে যাব কি? যন্ত্রপাতিগুলা সংগ্রহ করে সেগুলোকে সুন্দর করে সেট করব। এমন কাজটা কিভাবে করব? ১ম এ কি, এরপরে কি, এরপরে কি পরিকল্পনা করব। যে রেজাল্টটা পাইছি কিভাবে থার্মোমিটার দিয়ে মাপতে হবে, কোথায় লিখতে হবে, সে সবগুলো আগে আমরা সেট করে নিছি। এবার শুরু করেছি আমাদের আসল পরীক্ষা করা। পরীক্ষা করার পর আমরা কি করছি? তথ্য সংগ্রহ করেছি। পর্যবেক্ষণ থেকে আমরা যে ফলাফলগুলো আমরা পেয়ে গেছি। এই ফলাফলগুলো এখন আমরা বিশ্লেষণ করে আমরা সেই ফলাফলটা জানাই দিব বা পাবলিশ করব আরকি। তাহলে কয়টা ধাপ? আমরা এখানে দেখলাম যে ৬ টা ধাপ। তাহলে অনুসন্ধানমূলক গবেষণার ধাপ কয়টি? ৬ টি। এখন তোমাদের পরীক্ষায় আসবে সবচেয়ে ইম্পোর্টেন্ট ধাপ কোনটি? তো বেশিরভাগই স্টুডেন্টরা কি করে? এই পরীক্ষণ এটাকে সবচেয়ে ইম্পোর্টেন্ট মনে করে দেয়। আবার কেউ ফলাফল সংগ্রহ করাটাকে ইম্পোর্টেন্ট মনে করে। আমি তোমাদেরকে আগেই বলি যে তোমাদের বইও লেখা আছে, নোটও লেখা থাকবে। আমি বলে দিচ্ছি যে অনুসন্ধানমূলক গবেষণার
সবচেয়ে ইম্পর্টেন্ট ধাপটা হচ্ছে বিষয়বস্তু নির্ধারণ। বিষয়বস্তু যদি না থাকে, অর্থাৎ তোমার নৌকার মধ্যে যদি মানে নাবিক না থাকে, মাতুল না থাকে, তাহলে তুমি যদি না জানো কোথায় যাবে, তাহলে তুমি কোথায় যাবে? গাড়িতে স্টিয়ারিং এ ধরে বসে রয়েছো, তুমি যদি না জানো যে তুমি কোথায় যাবে, কেন যাবে, তাহলে কিন্তু তোমার কখনোই পথে বুঝতে পারবে না। আসলে লক্ষ্য বা টার্গেট, ঠিক তুমিও কিন্তু তো যেভাবে পড়াশোনা করতেছো, তোমাদের টার্গেট থাকে যে আমি এখানে পড়াশোনা করতেছি, তাহলে তোমার পক্ষে ওইটা অর্জন করা সহজ হয়ে যাবে। আর যদি তুমি যদি স্কুলে আসা যাওয়া করো, তাহলে কিন্তু তোমার হবে না। সুতরাং অনুসন্ধানমূলক গবেষণার সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে বিষয়বস্তু নির্ধারণ করা। এখন আমরা জানবো যে এই যে রসায়নে আমরা যে একটা পরীক্ষা করে দেখলাম কিছুক্ষণ আগে, এরকম আমরা তো অনেক ধরনের গবেষণা, অনেক ধরনের পরীক্ষা নিরীক্ষা করব। এই পরীক্ষা নিরীক্ষা ব্যবহার করতে গেলে আগে আমাদের রাসায়নিক দ্রব্য সম্বন্ধে এবং বিভিন্ন যন্ত্রপাতি সম্বন্ধে বেশ কিছু সতর্কতা আমাদেরকে গ্রহণ করতে হবে, কারণ আমরা জানি সেফটি ফার্স্ট, সবার আগে আমার নিরাপত্তা, তারপরে গিয়ে আমার কাজ। ওকে, এখানে কি বলা আছে যে এই ধরনের গবেষণাগারে যে যেখানে এই গবেষণা করা হয় সেটাকে বলা হয় গবেষণাগার বা ল্যাবরেটরি। তাহলে ল্যাবরেটরি কাকে বলে, আমরা বা কেমিস্ট্রি ল্যাবরেটরি কাকে বলে, সুন্দর গোছানোর সংজ্ঞা আছে, তুমি মুখস্থ করো যে গবেষণাগার কাকে বলে। দেখো আমরা কিন্তু বেশ কিছু সংজ্ঞা আজকে পাই যেতেছি, যেমন কেমিস্ট্রি বা রসায়ন কাকে বলে, তারপরে কেমিস্ট বা রসায়নবিদ কাকে বলে, বা বিজ্ঞানী কাকে বলে সেটা আমরা জানলাম। এবার আমরা ল্যাবরেটরি বা গবেষণাগার কাকে বলে সেটা জানলাম। তারপর রসায়ন গবেষণাগার কাকে বলে সেটাও কিন্তু আমরা জানলাম। এবার দেখো, তো রসায়ন ল্যাবরেটরিতে কি থাকে, অনেক ধরনের রাসায়নিক পদার্থ থাকে এবং আর কি থাকে, অনেক ধরনের যন্ত্রপাতি থাকে, ঠিক না? এই সবগুলো আমাদের জন্য কম বা বেশি ক্ষতিকর। যন্ত্রপাতিগুলো বেশি কাছের তৈরি ক্ষতিকর, এবং আমাদের রাসায়নিক পদার্থগুলো আমাদের জন্য ক্ষতিকর। কোনটা কম কোনটা বেশি? তো কোনটা আবার আমাদের জন্য না হলে পরিবেশের জন্য ক্ষতিকর। সবকিছু মিলাই হচ্ছে যে রসায়ন বিজ্ঞানটা আসলে খুব একটা রিস্কি একটা ব্যাপার বা ডেঞ্জার একটা ব্যাপার। তো যেহেতু রিস্কি একটা ব্যাপার, ডেঞ্জার একটা ব্যাপার, আমরা কি এটাকে ছেড়ে দিব? না, ছেড়ে দিব না। বরং আমরা কি করব? সতর্কতার সহিত আমরা আমাদের নিরাপত্তা, পরিবেশের নিরাপত্তা নিয়ে আগাবো। তো সেটা কিভাবে সম্ভব? দেখো, এই যেখানে বলছে কোন কোন রাশি পদার্থ কি হয়, বিস্ফোরণ ঘটে। কোন কোন রাশি পদার্থতে সহজে আগুন ধরে যায়। এমন কোন কোন রাশি পদার্থ আছে সরাসরি আমাদের শরীরে ক্ষতি করে, আমরা পুড়ে যাই, ড্যামেজ হয়ে যায়। তারপর হচ্ছে কোন কোন রাশি পদার্থ আমাদের পরিবেশের ক্ষতি করে। হ্যাঁ, তো এই যে রাশি পদার্থগুলোর এই ক্ষতি থেকে বাঁচার জন্য আমরা কি করব? দেখো, যে রাসায়নিক পদার্থগুলো যে কেবল ক্ষতিকর, এখানে আরেকটা ব্যাপার হলো যে রাসায়নিক পদার্থগুলো বেশিরভাগ কাঁচের পাত্রে রাখা হয়। তো কাঁচের পাত্রে রাখলে কি হবে? কাঁচ সহজে ভেঙে যাবে। ভেঙে গেলে রাশি পদার্থগুলো কি হয়ে যাবে? ফ্রি, উন্মুক্ত হয়ে যাবে। তখনই সেটা আমাদের হাত পা, আমাদের জামা কাপড়, আমাদের জুতা মোজা, আমাদের ল্যাবরেটরি অন্যান্য যন্ত্রপাতি কিংবা পরিবেশ কিংবা আমরা বা আমাদের কলিগরা ক্ষতিগ্রস্ত হতে পারি। ভাঙা কাঁচের টুকরা দিও আবার সহজে ভেঙে যাওয়ার কারণে কেমিক্যাল গুলো সহজে উন্মুক্ত হয়ে যেতে পারে। তো সুতরাং কেমিস্ট্রি ল্যাবরেটরিতে একটু প্রস্তুতি নিয়ে, একটু প্রশিক্ষণ নিয়ে, একটু ঠান্ডা মাথায় এবং নিরাপত্তা নিয়ে আমাদের প্রবেশ করতে হবে এবং ঠান্ডা মাথায় আমাদেরকে কাজ করতে হবে। দেখো, এই যে জামা কাপড় নষ্ট হয়ে যেতে পারে কেমিক্যাল পড়লে, তারপরে হচ্ছে অগ্নিকাণ্ডে বিস্ফোরণ ঘটতে পারে, পুড়ে যাইতে পারে। পুরান ঢাকায় এরকম হয়েছিল, আমরা সবাই জানি। তো দেখো এখানে কি বলা আছে, সেফটি গগলস, যেটা আমরা চোখের জন্য সানগ্লাস, এখানে সেফটি গগলস। তারপর হাতের জন্য গ্লাভস বা দস্তানা আছে, গ্লোভস বলে। তারপর হচ্ছে গায়ের জামা কাপড়কে বাঁচানোর জন্য এপ্রন আছে। তারপরে নিঃশ্বাস, নাক, ফুসফুসকে বাঁচানোর জন্য মাস্ক আছে। তো এগুলা, এরপর দেখো এগুলোকে পিপিই বলে, আমরা জানি যে মানে ব্যক্তিগত নিরাপত্তার একটা অংশ, সেগুলো আমরা ব্যবহার করব। এছাড়া কোন ধরনের রাশি পদার্থ কোন ধরনের ক্ষতি করে সেটার জন্য সারা বিশ্বব্যাপী কি করা হয়েছে, জাতিসংঘের উদ্যোগে গ্লোবালি হারমোনাইজ সিস্টেম বা সর্বজনীন একটা নিয়ম চালু করা হয়েছে। এই চালুর মধ্যে বলা হয়েছে কোন রাসায়নিক পদার্থ কতটুকু ক্ষতি করে, ঝুঁকির মাত্রা কত, বা কি ধরনের ক্ষতি করে, আর সেটা কিভাবে বা ব্যবহার করা উচিত, সেটা নিয়ে একটা সার্বজনীন নিয়ম বা গ্লোবালি হারমোনাইজ সিস্টেম চালু করে নেওয়া হয়েছে। তো দেখো এখানে দেখাচ্ছে যে এই চিহ্নটা যদি তুমি দেখো, তো তুমি দেখতেই পাচ্ছ এই চিহ্নটার নাম হচ্ছে বিস্ফোরক পদার্থ। তো যে বোতলের গায়ে, ড্রামের গায়ে এই চিহ্নটা থাকবে, বুঝবো যে সেই পদার্থটা যে কোনো সময় বিস্ফোরণ করতে পারে। সাধারণত টিএনটির কথা বলা আছে, জৈব পারক্সাইডের কথা, নাইট্রোগ্লিসারিন, এরা সহজে বোমার মতো বিস্ফোরণ। আসলে এগুলো দিয়ে বোমা বানানো হয়। তো এগুলা সাবধানে আচার করতে হবে, শরীরে যেন সরাসরি না লাগে, তারপর ঠান্ডা স্থানে রাখতে হবে, তারপর অন্যান্য বস্তু থেকে দূরে রাখতে হবে। এরকম কথাগুলো বলা আছে। এই চিহ্নটা যেখানে দেখো, এটাকে বলা হয় বৃত্তের উপর আগুনের শিখা। এটা মূলত মানে যারা খুব সহজে আগুন ধরে যায় আর কি, যেমন অ্যালকোহল আছে, ইথার আছে। তো কিভাবে রাখতে হবে, আগুন থেকে দূরে রাখতে হবে, তাপ থেকে দূরে রাখতে হবে, সাবধানে আচার করতে হবে, অন্য কেমিক্যাল থেকে আলাদা রাখতে হবে। আসলে সবগুলোর ক্ষেত্রে একই। এই চিহ্নটা তো আমরা বুঝি ডেঞ্জার, টক্সিক সাবস্টেন্স বা বিষাক্ত পদার্থ। তো এটার কারণে আমরা মারাও যাইতে পারি। তাই আমাদের কোনোভাবে শরীরে না লাগে, নাকে মুখে কোনোভাবে না লাগে, আমরা ওইভাবে ব্যবহার করব। এবং আমরা আমাদের পিপিই অর্থাৎ আমাদের পার্সোনাল
ইকুইপমেন্ট প্রোটেকশন এগুলো ব্যবহার করতে হবে, ঠিক আছে। তারপরে এই চিহ্নটা আমরা ক্রস চিহ্ন হলো ইরিটেন্ট সাবস্টেন্স, উত্তেজক পদার্থ। মানে এরা খুব সহজে কি হয়ে যায় কি, মানে অন্য পদার্থের সাথে বিক্রিয়া করে ফেলে। যেমন সিমেন্ট ডাস্ট আছে, মানে সিমেন্টের ধুলাবালি, তারপর লঘু অ্যাসিড আছে, ক্ষার আছে, নাইট্রাস অক্সাইড আছে, হ্যাঁ, উত্তেজক পদার্থ, এটা ত্বক চোখ শ্বাসতন্ত্রের ক্ষতি করে। তাহলে আমরা ওই যে পিপিই ব্যবহার করব এবং সাবধানে, অন্য কেমিক্যাল থেকে আলাদা, এইভাবে সবগুলাতে একই কথা বলা আছে। এই চিহ্নটা যে আমরা দেখো বুকের মধ্যে স্টার চিহ্ন, এটাকে বলা হয় স্বাস্থ্যোপযোগী পদার্থ বা হেলথ রিস্ক সাবস্টেন্স, ঠিক আছে। তো এটা বেনজিন, টলুইন, জাইলিন এরা এই ধরনের ক্ষতি করে। এরা স্বল্পমেয়াদী ক্ষতি করতে পারে, দীর্ঘমেয়াদীও ক্ষতি আমাদের করতে পারে। তো স্বাভাবিকভাবে অন্য পদার্থগুলোর ব্যাপারে যে সতর্কতা, ওইভাবে আমরা ব্যবহার করব। এখানে তো একটা মিস্টেক হয়ে গেল, থ্রি ফয়েল, মানে যেটাকে তেজস্ক্রিয়তার ঝুঁকি বলা হয়। তো তোমাদের বই থাকতেও পারে থ্রি ফয়েল বা তেজস্ক্রিয়তার ঝুঁকি। তো সেটা কিভাবে ব্যবহার করতে হবে সেটা তোমাদের বইয়ে দিছে, পড়ে নিবে, এখানে আসে নাই, সরি। তো এখন দেখো, আমরা যদি লক্ষ্য করি, এতক্ষণ আমরা যা বুঝছি তা থেকে কিন্তু তুমি এই চ্যাপ্টার থেকে যত এমসিকিউ আসে, সিকিউ আছে, তুমি কিন্তু সব প্রশ্ন উত্তর দিতে পারবে। যেমন দেখো, নিচের কোন পদার্থ ব্যবহার করা পরিবেশের জন্য সবচেয়ে ক্ষতিকর? এটা তো কীটনাশক সার, এটা আমরা বুঝি, কীটনাশকটা সবচেয়ে পরিবেশের জন্য ক্ষতিকর। তারপর হচ্ছে নিচের সাংকেতিক চিহ্ন বৃত্ত বা আগুনের শিখা, তাহলে এটা কি? এলো দাহ্য পদার্থ, ঠিক না? আমরা একটু আগে এমনই দেখছি। নিচের কোনটি চিহ্নটি তেজস্ক্রিয় রশ্মি? ওই যে আমি বলছিলাম থ্রি ফয়েল, যেটা মিস্টেক হয়েছে, এই যে থ্রি ফয়েল, তিনটা ফয়েল আছে, এটা দিয়ে তেজস্ক্রিয়তা বোঝায়। কপার সাথে কোন ধাতু গলি? একটু আগে আমরা পড়ছিলাম কপার সাথে আমরা কি দিছিলাম? টিন দিছিলাম। তাহলে কি হয়ে গেছিল? ব্রোঞ্জ হয়ে গেছিল। তারপরে দেখো এখানে সৃজনশীল প্রশ্ন, এই যে দেখো এ এবং বি ওষুধ খাচ্ছে এবং জমিতে কীটনাশক দিচ্ছে। তো গবেষণা কি? আমি তোমাদের বলছিলাম সুসংগঠিত একটা সুন্দর একটা সংজ্ঞা আছে, মুখস্থ করছো। ফাঁকা আম খেতে মিষ্টি লাগে কেন? আমি খুব সুন্দর করে সেটা আলোচনা করছিলাম। উদ্দীপকের এই রসায়নের সাথে কিভাবে জড়িত, মানে ওষুধ কিভাবে রসায়নের সাথে জড়িত। তো বইয়ে তো আছে, সেটা তুমি পড়বা, নোটে আছে সেটাও তুমি পড়বা। আমি বলতেছি মূলত আমাদের শরীরে যখন রোগ হয় তখন নানাবিধ শরীরের মধ্যে রাসায়নিক পদার্থ উৎপন্ন হয়, কিংবা আমাদের শরীরে অনেক ধরনের রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া ঘটে। এখন ওষুধও হচ্ছে এক ধরনের কেমিক্যাল, যেটা কিনা আমাদের শরীরে যাওয়ার পরে ওই এই ওষুধটা কি করে, আমাদের শরীরের কোষ কলার সাথে রাসায়নিক বিক্রিয়া ঘটে, করে আমাদের কোষ কলার টিস্যুগুলোকে ফিক্সড করে দেয়, কিংবা কোনো কোষ কলার টিস্যুগুলোকে নষ্ট করে দেয়, জীবাণুগুলোকে মেরে ফেলে দেয়, করে আমাদেরকে স্বস্তি দেয়। এইভাবে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে মূলত আমাদেরকে সুস্থ করে তোলে। সুতরাং উদ্দীপকের এই চিত্রটা রসায়নের সাথে হুবহুব জড়িত। তো উদ্দীপকের কোনটি অতিরিক্ত ব্যবহার করা পরিবেশের জন্য ক্ষতিকর? আসলে বেশিরভাগ নোটে বা বেশিরভাগ টিচার বলবো কীটনাশক বেশি ব্যবহার করা পরিবেশের জন্য ক্ষতিকর। আরে ভাই, ওষুধ বেশি খাইলেও তো ক্ষতিকর। তবে হ্যাঁ, ওষুধ তো পরিবেশের জন্য ক্ষতিকর না, তুই বেশি খেলে তুই মারা যাবে। আর কীটনাশক বেশি ব্যবহার করলে পরিবেশ ক্ষতি হবে। তাহলে আমরা অবশ্যই কোনটা বলবো, এ না বি? আমরা অবশ্যই বলবো বি। আসলে রসায়ন শব্দের মেয়েদের অতিরিক্ত ক্ষতিকর, কিন্তু পরিবেশের জন্য ক্ষতিকর বলতে আমরা কাকে বুঝাবো? এই বি কে বুঝাবো। কেন? এটা তো বলবে যে উপকারী পোকাগুলা মারা যাবে ক্ষতিকর পোকার সাথে। তারপর বায়ুর সাথে মিশে গিয়ে বায়ু দূষিত হয়ে যাবে, আর শ্বাস-প্রশ্বাসের মধ্যে আমাদের কাছে যাবে, অন্যান্য প্রাণীদের কাছে যাবে, আমরা বিষাক্ত হবো। তারপরে এটা একসময় কোথায়? পানিতে চলে যাবে। পানিতে গেলে আহ, পানি বিষাক্ত হয়ে যাবে, পানির উদ্ভিদগুলা বিষাক্ত হয়ে যাবে, পানির মাছ, ব্যাঙ, সাপ সবকিছু বিষাক্ত হয়ে যাবে। সে মাছ টাছ খেলে আমরা আবার বিষগুলো আমাদের শরীরে চলে আসবে, অর্থাৎ ফুড চেইনে প্রবেশ করে যাবে। এইভাবে একটা পরিবেশ একটা সময় খুবই, মানে মানুষের জন্য বা অন্যান্য প্রাণীদের জন্য কি হয়ে যাবে? ইনটলারেবল পজিশনে চলে যাবে। সুতরাং এর চেয়ে বিটাই বেশি ক্ষতিকর। তুমি যা জানো তাই বলে দিলে তা হয়ে যাবে। দেখো আরেকটা সৃজনশীলের কথা বলা আছে, চিত্র এক বৃত্ত বা আগুনের শিখা দাহ্য পদার্থ, দেখলে যদি বুঝো। চিত্র 2 এটা টক্সিক পদার্থ বা বিপজ্জনক পদার্থ। চিত্র 3 ট্রিফয়েল বা আমাদের ওই যে আমরা বললাম যে তেজস্ক্রিয়তার বিষাক্ততা। রসায়ন কি? তোমাদের আগে বলছি সুসংগঠিত একটা ছিল, সংজ্ঞা ছিল, মুখস্থ বলছে, মুখস্থ যাব। ফ্যাটি অ্যাসিডিটির জন্য অ্যান্টাসিড কেন খাওয়া হয়? আমি সুন্দর একটা ব্যাখ্যা দিচ্ছি, বইও আছে, হয়ে গেল। চিত্র 3 এর সাংকেতিক চিহ্নবিষ্ট রাসায়নিক পদার্থ মানুষকে কি ক্ষতিসাধন করে? চিত্র 3 হলো তেজস্ক্রিয়তা, যেটা তোমাদেরকে আমি আলোচনা করি, আমি বললাম যে মিস্টেক হয়ে গেছে, মনে আছে তো? এটা হলো তেজস্ক্রিয়তা পদার্থ, এটার কারণে মানুষের কি হয়? টিউমার হয়, মানুষের ক্যান্সার হয়। শুধু মানুষের নয়, যে কোনো প্রাণীর কি হতে পারে? টিউমার এবং ক্যান্সার হইতে পারে। এমন আর কি হতে পারে? বিকলাঙ্গ সন্তান জন্মগ্রহণ করতে পারে। আমরা পারমাণবিক বোমার কথা সবাই জানি, জাপানি হিরোশিমা ধ্বংস করে দিছে, আজকে এত বছর পরেও সেখানে বিকলাঙ্গ সন্তান হয়। একেবারে রাশিয়ার পারমাণবিক চেরনোবিল দুর্ঘটনা, হ্যাঁ, এগুলোর কথা আমরা সবাই জানি। তো কি কি ক্ষতি করে তুমি বিভিন্ন উদাহরণ দিয়ে বলতে পারো, আবার নিজে থেকে যা জানো সেটাও বলতে পারো। কোথায় বাস্তব কি গণনা করছে সেটাও উদাহরণ হিসেবে তুমি নিয়ে আসতে পারো। চিত্র 1 এবং 2 এর সংকেত বিশিষ্ট রাসায়নিক পদার্থের সময় ব্যবহার কেন ঝুঁকিপূর্ণ? তাহলে 1 যে কোনো সময় আগুন লেগে যেতে পারে, আর 2 এটার বিষাক্ততা আমরা মারা যেতে পারি। তো কেন ঝুঁকিপূর্ণ? আগুন লাগে কি হইতে পারে এটা বলতে পারো।
হ্যাঁ, এবং এটাকে কিভাবে এটা থেকে হাত থেকে বাঁচা যায় সেটাও জানো। এতক্ষণ বলছি। আর এটার কারণে আমরা মারা যেতে পারি, সাময়িকভাবে অসুস্থ হইতে পারি, আমাদের ফুসফুস ক্ষতিগ্রস্ত হইতে পারে, আমাদের গায়ে হাত পায়ে লাগলে, পোশাক লাগলে সেটাও কারণে আমরা ক্ষতিগ্রস্ত হইতে পারি। তো এইজন্যই এগুলা ব্যবহার করাটা ঝুঁকিপূর্ণ। তাই বলে আমরা ব্যবহার করব না এমন না, আমরা অবশ্যই ব্যবহার করব সেফটি ফার্স্ট, আমাদের পুরা নিরাপত্তা নিয়ে তারপরে করব। তো সেই সাথে আমি তোমাদের এই ১ম চ্যাপ্টার শর্ট চ্যাপ্টারটা আমি শেষ করলাম। আশা করি তোমাদের কাছে ভালো লাগছে। ভালো লাগলে আমাকে জানাইবা, মন্দ লাগলে আমাকে জানাইবা। এবং পরবর্তীতে আমি ধারাবাহিকভাবে সবগুলো অধ্যায় দেওয়ার চেষ্টা করব এবং তোমাদের পদার্থবিজ্ঞান এবং জীববিজ্ঞান দেওয়ার চেষ্টা করব। তোমরা আমার সাথে থাকবা এবং আমাকে জানাইবা যে কেমন লাগছে এবং তোমরা আমার ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করবা। সেই পর্যন্ত সবাই ভালো থাকবা। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।